49 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1955 সালে দলটি থেকে মুসলিম নামটি ঝেড়ে ফেলা হয়, এরপরে হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিষ্ঠার পর থেকে এই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য কিন্তু সংগ্রাম করেছে এবং পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করেছে এই দলটি। কিন্তু সেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর 1975 সালের 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করল। এই চতুর্থ সংশোধনের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতার আগের যে আওয়ামী লীগ এবং স্বাধীনতার পরের যে আওয়ামী লীগ, এই দুই আওয়ামী লীগের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। কারণ আমরা দেখেছি যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যেটি আপনি বলেন 1949 সালে, এরপরে 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে তারা চেষ্টা করেছে তাদের ভাষায় যে একটা অসাম্প্রদায়িক দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে। সেই আওয়ামী লীগে নেতৃত্ব দিয়েছিল কারা? সেই আওয়ামী লীগে নেতৃত্ব দিয়েছিল একসময় আমরা দেখেছি মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, এই মানের এবং মাপের লোকজন। এদের তিনটা বড় গুণ ছিল আমি বলবো এই নেতাদের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে যে তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল অসাধারণ। তাদের প্রায় বলতে গেলে সবাই যেমন বড় রাজনীতিক ছিলেন, সাংবাদিক ছিলেন এবং তারা লেখালেখিতে ব্যস্ত ছিলেন, প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন এবং অনেক লেখালেখি তারা করেছেন, সাহিত্যিক ছিলেন। আবুল মনসুর আহমদের কথা আমরা যদি বলি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা নাই বা বললাম। তো তৎকালীন যে লিডারশিপ, সেই লিডারশিপের একটা প্যাটার্ন ছিল, তাদের দূরদৃষ্টি ছিল, চিন্তাভাবনা ছিল অসাধারণ। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে আওয়ামী লীগকে আমরা দেখি, বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেবের কথা আমি বলবো, যে তাদের মানের বা তাদের কাছের নেতৃত্বের জায়গাটায় ছিলেন না, যেটা হলো বাস্তব কথা। তো এখন 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 আপনি যেটা বলেন যে এই আওয়ামী লীগ তো অনেক রাজনৈতিক আন্দোলন করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, এবং এমনকি একথা তো সত্য যে বাংলাদেশের 1971 সালে এমনকি মুক্তিযুদ্ধেও এই দলটি নেতৃত্ব দিয়েছে। তাজউদ্দিন আহমদ এবং অন্যদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগের মাধ্যমে। সেই আওয়ামী লীগ কেন এই গণতন্ত্রকে হত্যা করলো, এটা তো কথা ছিল না। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের যে সেই 1954 সালে যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো, তারপরে যে তাদের যে দলীয় প্রচারণা এবং যে বক্তৃতা বিবৃতি তারা দিয়েছে, এবং এমনকি 1970 সালের যে তাদের নির্বাচনের যে ম্যানিফেস্টো, সেখানে সবসময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা তারা বলেছে। এবং সেই হিসেবে 1972 সালেও আমরা দেখলাম যে সংবিধানে গণতন্ত্রের কথাই বলা হলো। তো তাহলে কেন এই চতুর্থ সংশোধনীর দরকার হলো? এক্ষেত্রে আমি বলবো মোটা দাগে তিনটি কারণ আছে। একটা কারণ হচ্ছে যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বের উপরে, এবং বিশেষ আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশের উপরে। যেমন আমরা শেখ ফজলুল হক মনির কথা বলতে পারি এবং ক্যাপ্টেন মনসুর আলীর কথা বলতে পারি, পার্টিকুলারলি দুইজনের কথা বলতে পারি, যে যাদের সাথে সবসময় ঢাকায় নিযুক্ত যে সোভিয়েত যে অ্যাম্বাসেডর বা যে অ্যাম্বাসি, তাদের সবসময় যোগাযোগ ছিল। এবং এটা এমনকি আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, প্রফেসর তালুকদার মনিরুজ্জামান তার এক লেখাও বলেছেন যে মূলত এই চতুর্থ সংশোধনী বা একদলীয় একটা যে ব্যবস্থায় যাওয়া, এই ব্যবস্থাটায় গিয়েছে সোভিয়েত ইউনিয়নের পরামর্শে, এবং বিশেষ করে শেখ ফজলুল হক মনি এবং ক্যাপ্টেন মনসুর আলী। তো তারা এইটা একটা করেছে। আর সেকেন্ড আরেকটা যেটা করেছে সেটা হচ্ছে যে তৎকালীন সময় এক ধরনের যে শাসন করতে গিয়ে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, এরপরে করাপশন হয়েছে, এরপরে দুর্ভিক্ষ হয়েছে, তারপরে 74 সালের যে দুর্ভিক্ষ। তো এই সকল পরিস্থিতির কারণে আবার অন্যদিকে যে এগুলি নিয়ন্ত্রণ করতে গিয়ে এমনকি সেনাবাহিনীর সাথেও আওয়ামী লীগ দল হিসেবে তাদের একটা মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে গেছে। যখনই সেনাবাহিনী কাউকে এরকমের দুর্নীতিবাজ অথবা এরকমের কোনো মানে অ্যান্টি স্টেট অথবা অ্যান্টি সোসাইটি এলিমেন্টকে ধরতে গেছে, দেখছে সে আওয়ামী লীগের নেতা অথবা কর্মী, এবং সেখানে পরে সেনাবাহিনীও সেটা সাস্টেইন করতে পারে নাই। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের হস্তক্ষেপে দেখা গেছে তাদের বিচার করা তো দূরের কথা, ধরার সাথে সাথে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে এই যে একটা মানে আমি বলবো যে এক ধরনের অরাজক একটা পরিস্থিতি, একদলীয় শাসন
কায়েম করার পেছনে যেটা আমরা সবসময় বলে থাকি, ভোটাধিকার না থাকলে হয় না, মানে ভোটাধিকার থাকলে এই কাজটি হয়। এবং ৭৩ নির্বাচন কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাদের চরিত্র কিন্তু তখন ফুটে ওঠে যে আসলে আওয়ামী লীগটা কী। ৭৩ নির্বাচন দেখেন, আমরা জানি যে ৭৩ খুব স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু ৭৩ নির্বাচনও কিন্তু একেবারে অবাধ সুষ্ঠু হয় নাই। তার কারণ হচ্ছে যে কোনো আসন কিন্তু ভোট ডাকাতি হয়েছে, এবং অন্তত ৮টা আসন ছিল যাদেরকে ঘোষণা করা হয়েছিল এরা বিজয়ী হয়েছেন, পরবর্তী সময় দেখা গেল যে এরা আসলে বিজয়ী করা হয়নি। তাই এইটা কেন হলো? এইটাকে আমি বলবো যে পলিটিক্যাল সায়েন্টিস্ট আমাদের দেশেরই, কলাম্বিয়া ইউনিভার্সিটি বেসড, উনি হচ্ছেন প্রফেসর রৌনক জাহান। উনি কিন্তু তার বইয়ে এটাকে বলছেন যে ওভার কিলিং দ্য অপোজিশন, অর্থাৎ বলছেন যে এমনভাবে আওয়ামী লীগ বিজয় লাভ করবে যাতে অপোজিশন শুধু কিল্ড হবে না, ওভার কিল্ড হবে, অর্থাৎ একটা আসনও তারা লাভ করতে পারবে না। এইটা একটা ছিল। আমি বলবো যে এর সাথে শেখ মুজিবুর রহমান সাহেবের তার একটা প্রবণতা ছিল যে একটা টোটাল পাওয়ার ক্যাপচার করা, এবং দল হিসেবে আওয়ামী লীগ চেয়েছে যে রাষ্ট্র এবং যে দল সেটাকে একাকার করে দিতে, এবং এটা দিয়েছেও। অর্থাৎ রাষ্ট্র এবং দল যে দুটি আলাদা এন্টিটি, এটার মধ্যে যে পার্থক্য করতে হয় সেটা তারা করে নাই। অর্থাৎ এমনকি রাষ্ট্রকে দলের অধীনে নিয়ে এসেছে, কারণ যারা প্রশাসনে ছিল প্রশাসকদেরকে ডমিনেট করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ আরোপ করেছে। অর্থাৎ দল আর রাষ্ট্র যে একটা এন্টিটি আছে সেটা তখন বোঝা যায় নাই। অর্থাৎ যাই রাষ্ট্র তাই দল, যাই দল তাই রাষ্ট্র। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এইটা আমি বলবো যে ইন্টারনাল এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এক্সটার্নালি আমি যে বললাম যে বিশেষ করে আমরা জানি যে মুক্তিযুদ্ধে আমাদের সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, স্বাভাবিকভাবেই সোভিয়েতপন্থী যারা, এমনকি বাম ঘরানার যারা নেতৃবৃন্দ ছিলেন, প্রো মস্কো যাদেরকে আমরা বলি, তারা এই চতুর্থ সংশোধনী বা একদলীয় যে শাসন ব্যবস্থা এটা কায়েম করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।